গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বললেন প্রধানমন্ত্রী। ইরানের বিশ্বকাপ দলের 14 জনকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। রায় ঘোষণার সময় কি করছিলেন রামিসার বাবা। শিশু রামিসা হত্যা মামলার রায় কার্যকর নিয়ে যা বললেন আইনমন্ত্রী। সর্বশেষে জানাবো, ইরাকের স্ট্রাইকারকে যুক্তরাষ্ট্রের 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বললেন প্রধানমন্ত্রী। নতুন গণতান্ত্রিক বাংলাদেশে এবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধু দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতো শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। রোববার 7 জুন বেলা 11টা 25 বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসের প্রতিটি মাঠে যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে হবে। আর সেজন্য আমাদের একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। শিক্ষায় দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত রাখতে না পারলে আগামী দিনে বৈশ্বিক চ্যালেঞ্জে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তারেক রহমান বলেন, দেশের আধুনিক এবং প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা বিস্তারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়। কারণ সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা 2000-এরও বেশি। এসব প্রতিষ্ঠানে বর্তমানে কম বেশি 40 লাখের মতো শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইতোমধ্যে 1 কোটিরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছেন পর্যায়ক্রমিকভাবে। উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সমস্যার সংকট এবং প্রতিবন্ধকতা নিরসন এবং শহর কিংবা গ্রামের যারা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তাদের জন্য সুযোগ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, বিশ্ব এখন 4র্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। অটোমেশন এবং এআই চালিত প্রযুক্তির কারণে হয়তো অনেক পুরনো পেশায় কর্মসংস্থান ঝুঁকিতে পড়েছে কিংবা অবলুপ্ত হয়েছে। একই সঙ্গে প্রচুর পরিমাণ নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও হয়তো সৃষ্টি হয়েছে। সুতরাং প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার কোনো বিকল্প নেই। ইরানের বিশ্বকাপ দলের 14 জনকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। 2026 ফিফা বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ভিসা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। তবে দলের সঙ্গে যুক্ত স্টাফদের যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে অভিযোগ করেছে ইরান ফুটবল ফেডারেশন। সংস্থাটির দাবি, বিশ্বকাপে ইরান দলের প্রধান বেশ কয়েকজন ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ফিফার কাছে অভিযোগ জানাবে দেশটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ইরান দলের 14 কর্মকর্তা ও স্টাফ। এর মধ্যে ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়েত মোমবেইনি এবং সহ-সভাপতি মেহেদী মোহাম্মদ নবী আছেন। তবে ফেডারেশনের সভাপতি মেহেদী তাজের ভিসা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইরানের ফুটবল প্রধান মেহেদী তাজ ফুটবল ফেডারেশনে যোগ দেওয়ার আগে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আইআরজিসির সঙ্গে যুক্ত কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। এবারের বিশ্বকাপে ফিফা ইরানের জন্য যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বেজ ক্যাম্প নির্ধারণ করলেও পরে দলটির অনুরোধে তা মেক্সিকোয় সরিয়ে নেওয়া হয়। গত 18 মে তুরস্কে অনুশীলন ক্যাম্প করে ইরান, সেখানে থেকেই মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা হয়। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেসব কর্মকর্তাকে ভিসা দেয়নি তারা দলের সঙ্গে মেক্সিকোয় যাবেন। এর মধ্যে তাদের ভিসা পাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হবে। শনিবার মেক্সিকোর উদ্দেশ্যে তুরস্ক ছেড়েছে ইরান দল। ইরান ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দলের কিছু সদস্যকে ভিসা না দেওয়ার এই সিদ্ধান্ত কার্যত ইরান জাতীয় দলকে একটি বৈষম্যহীন ও সমান সুযোগের প্রতিযোগিতা থেকে বঞ্চিত করেছে। রায় ঘোষণার সময় কি করছিলেন রামিসার বাবা।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মাত্র ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর অত্যন্ত নির্মমভাবে গলা কেটে ও খণ্ডবিখণ্ড করে হত্যার আলোচিত মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়েছে আজ রোববার ৭ জুন বেলা ১১টার পর আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এজলাসের রায় পড়া শুরু করেন। বিচারক রায় পড়ার সময় অঝরে কেঁদেছেন রামিসার বাবা হান্নান মোল্লা। এ সময় চোখ বন্ধ করে বসেছিলেন প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না। প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত জানিয়ে বিচারক বলেন, সুরতহাল রিপোর্টে প্রমাণ হয়েছে রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। তিনি বলেন, সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রমাণ হয়েছে। এছাড়া ফ্ল্যাটে উপস্থিত থেকেও রামিসাকে বাঁচাতে তার স্ত্রী স্বপ্না কোনো পদক্ষেপ নেননি। স্বপ্নার সুযোগ থাকা সত্ত্বেও প্রতিরোধ না করে এই অমানবিক কাজ করেছেন। তাই স্বপ্না ও সোহেল রানার মতো একই অপরাধী। তাদের অপরাধ সংশোধনের যোগ্য না। তাদের কাছে কোনো শিশু নিরাপদ নয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা দেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রধান আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই অর্থদণ্ডের পুরো টাকা ভুক্তভোগী শিশু রামিসার আইনগত উত্তরাধিকারী মা বাবা পাবেন। আসামিরা এই ক্ষতিপূরণ না দিলে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে রামিসার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮:৩০টার দিকে প্রথমে স্বপ্নাকে এবং ৮:৫০ প্রধান অভিযুক্ত সোহেল রানাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে আনা হয়। রায় ঘোষণার আগে দুজনকে এজলাসে তোলা হয়েছিল। মামলার বিবরণ অনুযায়ী নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে সে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান। পরে সেখানে রামিসাকে ধর্ষণের পর পৈশাচিক উপায়ে গলা কেটে হত্যা করা হয়। শিশু রামিসা হত্যা মামলার রায় কার্যকর নিয়ে যা বললেন আইনমন্ত্রী। রামিসার এই বেদনাদায়ক ঘটনায় নিম্ন আদালত যে রায় দিয়েছে এতে আমরা আপাতত সন্তুষ্ট। এ রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা রাখি, এমনটাই জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার ৭ জুন সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যাকাণ্ড নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় কার্যকর প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আইনের স্তরগুলো পার না করে রায় কার্যকর করা হলে প্রশ্ন উঠবে। তাই দোষী যদি উচ্চ আদালতে যেতে চায় সেখানেও সরকার আইনি ধাপ অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে সব আইনি প্রক্রিয়া শেষ করে ৩ মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব হবে। এ সময় এত বড় অমানবিক ঘটনার এত দ্রুত রায় দেশে মাইল ফলক হয়ে থাকবে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। ইরাকের স্ট্রাইকারকে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। দীর্ঘ ৪০ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরাক। প্লে অফে বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট মধ্যপ্রাচ্যের দেশটি। সেই ম্যাচে গোল করা ইরাকের স্ট্রাইকার আইমেন হুসেনকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রায় ৭ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দীর্ঘ এই জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত হুসেনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে ইরাকের অফিসিয়াল আলোকচিত্রী তালাল সালাহকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। শনিবার ৬ জুন ভোরে ইরাক দল শিকাগোর ও হিয়ার বিমানবন্দরে পৌঁছানোর পর এই ঘটনা ঘটে। ইরাক ফুটবলের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরে নামার পরপরই ৩০ বছর বয়সী হুসেনকে আলাদা করেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্মকর্তারা। এরপর তাকে টানা প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তার মুঠোফোন পরীক্ষা করা হয়। অন্যদিকে দলের আলোকচিত্রী তালাল সালাহকে ১০ ঘণ্টার বেশি সময় আটকে রেখে একইভাবে ফোন তল্লাশি করা হয়। শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতেই দেওয়া হয়নি।